ভোরে উঠে কাক ডাকে কাকা, লাখ লাখ বেকারে খোঁজে পেপার, খোঁজে সাইট, নেই কোনো ভ্যাকেন্সি ফাঁকা, প্রয়োজন টাকা আর কাকা। কবি রাকিবকে একটু স্মরণ করেছিলাম। কেন করেছি একটু পরেই আলোচনায় বুঝতে পারবেন। আজকের আলোচনার বিষয় একদম ঠিক ধরেছেন। রাজ্যে পঞ্চদশ অর্থ কমিশনের সফর এবং কি সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আলোচনা করব। সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় করব। আর এর আগে আমরা প্রত্যেক দিন 9টা 10-এ তক্ক যুক্তি গপ্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। সঙ্গে রয়েছেন চন্দ্রশেখর পিল্লাই। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। প্রথম প্রশ্নটাই করব যে অর্থ কমিশন ত্রিপুরা রাজ্যে এসেছে, এর আগেও এসছে, চতুর্দশ, ত্রয়োদশ, দ্বাদশ, অনেকগুলো এসছে। এই যে পঞ্চদশ অর্থ কমিশনটা এলো বা অর্থ কমিশন যে এই আমাদের রাজ্যে এলো ত্রিপুরায়, এটা কি এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সমস্ত দেশ মানে সমস্ত যে রাজ্যগুলো রয়েছে, 28টা রাজ্য রয়েছে, বাকি 28টা রাজ্য কি যায় ধারাবাহিকভাবে, নাকি এটার জন্য কোনো একটা আমাদের রাজ্যের জন্য কি এটা আমাদের রাজ্যের জন্যই শুধু আসে, নাকি যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রত্যেকটা রাজ্যতেই যায়? দেখুন, অর্থ কমিশন বা ফিনান্স কমিশন নিয়ে কথা শুরু করার আগে কয়েকটা বিষয় আমাদের একটু পরিষ্কার ধারণা থাকা দরকার। প্রথম হচ্ছে যে একটা রাজ্য বা একটা দেশ চলার জন্য তার অর্থের প্রয়োজন। এবার অর্থ তার বিভিন্ন সোর্স থেকে ইনকাম বা উৎস থেকে আসে। এই সোর্স অফ ইনকামের মধ্যে ট্যাক্স হতে পারে বা রয়্যালটি হতে পারে, অথবা বিভিন্ন কোম্পানির প্রফিট হতে পারে, যেটা গভর্নমেন্টের কোম্পানি। এই সবগুলি অর্থ কিভাবে, অর্থাৎ রেভিনিউ কিভাবে কালেকশন হয় এবং তার ব্যবহার কিভাবে হবে, অর্থাৎ এক্সপেন্ডিচার কিভাবে হবে, এটা কি ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার হবে, অর্থাৎ বেশি সময়ের জন্য নাকি অল্প সময়ের জন্য, ডে টু ডে অপারেট করার জন্য নাকি একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেমন ধরুন, আমি যদি বলি যে রাস্তাঘাট নির্মাণ বা বড় বড় বিল্ডিং, স্কুল বিল্ডিং বা কলেজ বিল্ডিং বা কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তাহলে এটা লং টার্ম একটা প্রজেক্ট। অন দি আদার হ্যান্ড, স্যালারি দেওয়া বা অন্যান্য সাধারণ যে ডে টু ডে খরচ, এই জন্য হচ্ছে টেম্পোরারি বা এটা আপনার রেভিনিউ নেচার অফ এক্সপেন্ডিচার। তো ঠিক রেভিনিউ কালেকশন এবং এক্সপেন্ডিচার তার একটা লেখাজোখা থাকে। এবার আমাদের দেশের স্বাধীনতার পরে ঠিক হয়েছে যে মানে কনস্টিটিউশনালি প্রভিশন করা হয়েছে যে ফিনান্স কমিশন অবশ্যই 5 বছর পর পর হতে হবে। এটা আমাদের সাংবিধানিকভাবেই বলা আছে। সংবিধানের আর্টিকেল 268 থেকে 280 এই অবধি ফিনান্স কমিশনের সম্পূর্ণ বর্ণনা করা আছে। আর আরেকটা আমাদের একটা উইংস ছিল, এটা ছিল প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশনের ব্যাপারে কিন্তু সংবিধানে এরকম কিছু বিষয় নেই। তবুও একটা অ্যাক্টিভিটি ছিল 47-এর পরে 51 থেকে আমরা দেখেছি প্ল্যানিং কমিশনের অ্যাক্টিভিটিস। আমরা 2015-এর 1 জানুয়ারির আগ পর্যন্ত, অর্থাৎ 14-এর 31 পর্যন্ত আমরা দেখেছি প্ল্যানিং কমিশন ছিল। তার নাম 1115-এ পরিবর্তিত হয়ে নীতি আয়োগ বলে, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। ওইখানে কিছু ফিউচার এক্সপেন্ডিচারের জন্য কিছু অধিক অর্থ বরাদ্দ করা হতো। আর ফিনান্স কমিশন এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। আমি আগেই বলেছি আলোচনাতে যে আর্টিকেল 268 থেকে 268 থেকে 280 পর্যন্ত কতগুলি বিষয় আছে। যেমন 268-এ যেটা আছে যে ডিউটিস যেটা লেভি হবে বাই দি ইউনিয়ন এবং কালেকশন হবে বাই দি স্টেট, এটা 268-এ বলা আছে। 269-এ যেটা বলা আছে যে ট্যাক্সেস লেভি এবং কালেক্টেড বাই দি স্টেট অন বিহাফ অফ দি ইউনিয়ন টেরিটরিজ, এটার কথা বলা আছে। 270-তে বলা আছে যে যেইগুলি 268 এবং 269-এ কাভার করা গেল না, যেই বিষয়গুলি,
ওই বিষয়গুলি আইদার ইউনিয়ন গভর্নমেন্ট কালেক্ট করতে পারে অথবা স্টেট গভর্নমেন্ট কালেক্ট করতে পারে, ট্যাক্সেস বা বিভিন্ন আপনার ডিউটিস, ওইগুলি ঠিকভাবে ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হবে ওটা 269-এ বলা আছে, সরি 270-তে 270-তে সারচার্জের কথা বলা আছে যে সরকার ইচ্ছা করলে বিভিন্ন বিষয়ে ট্যাক্সের সাথে সাথে আমরা দেখি যে বিভিন্ন সারচার্জও আমাদের বসানো হয়। অর্থাৎ একটা সরকার চলতে গেলে তার যে আর্থিক প্রয়োজন, ওই প্রয়োজনটা মেটানোর জন্য সরকারের বিভিন্ন উৎসের মধ্যে ট্যাক্সের একটা বড় উৎস, ওই ট্যাক্সের সঙ্গে আরও সারচার্জ হিসাবে অর্থ বসাতে পারে। এভাবে 271, 272, 274, 275 এভাবে বলা আছে। 280-তে গিয়ে বলা আছে ফরমেশন অফ ফিনান্স কমিশন এভরি 5 ইয়ার্স ইন্টারভেলে করতেই হবে। অর্থাৎ বিষয়টা পুরোপুরি সাংবিধানিক এবং প্রত্যেকটা স্টেটে যাওয়ার, এটা শুধুমাত্র ত্রিপুরার জন্য আসবে বা কোনো স্পেসিফিক কয়েকটা স্টেটের জন্য আসবে এমন না, পুরোপুরি সারা দেশের। এর সঙ্গে আরও কয়েকটা আর্টিকেল জড়িত, মানে সংবিধানের আরও কয়েকটা অনুচ্ছেদ জড়িত। এটা হচ্ছে 243-তে কি বলা আছে? 243-তে পঞ্চায়েতের কথা বলা আছে, যে পঞ্চায়েতে কিভাবে ফিনান্স, বিভিন্ন সরকারগুলি ফাইন্যান্স করবে, তার এক্সপেন্ডিচার কিভাবে হবে, রেভিনিউ কিভাবে কালেকশন হবে পঞ্চায়েতগুলি চলার জন্য। 243P-তে বলা আছে যে মিউনিসিপ্যালিটির জন্য, আমরা জানি যে আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন আগরতলাতেও আছে বা বিভিন্ন সাবডিভিশনাল টাউনেও আছে। তো ওইগুলি চলার জন্য ফিনান্স কমিশন কিভাবে তার রিপোর্টিং করবে ওইটাও 243P-তে বলা আছে, যে মিউনিসিপ্যাল কর্পোরেশনগুলির কথা। আর 244-এ বলা আছে যে ইউনিয়ন টেরিটরিজ যদি কিছু তৈরি হয়ে থাকে তাহলে ওই ইউনিয়ন টেরিটরিজের জন্য বরাদ্দ করতে হবে থ্রু ফিনান্স কমিশন। তার মানে মুদ্রা কথা এটা দাঁড়ালো যে সরকারের যত আয় এবং ব্যয় হচ্ছে সবটার কিভাবে তার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস হবে বা সম্পদের কিভাবে সঠিক ব্যবহারের জন্য বিভিন্ন স্টেট, ইউনিয়ন টেরিটরি, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পাবলিক এন্টারপ্রাইজ, এই সবগুলিতে এটার জন্য এই সাংবিধানিক জাস্টিফিকেশন বা সাংবিধানিক সাপোর্ট রয়েছে। অর্থাৎ সংবিধানই বলে দিচ্ছে যে ফিনান্স কমিশন প্রত্যেক 5 বছর পর পর করতেই হবে। এখন যদি গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে ইন কনসালটেশন উইথ দি স্টেট গভর্নমেন্ট যে ভবিষ্যতে আমরা 5 বছর পরে পরে না করে 1 বছর বা 2 বছর অন্তর অন্তরও করবো, এরকমও মাঝে মাঝে সেন্ট্রাল স্টেট রিলেশনের যখন কথা ওঠে তখন এইরকমও কথা হয় যে আমরা তাহলে সংবিধান পরিবর্তন করে, সংশোধন করে আমরা শর্ট ইন্টারভেলের জন্য বলবো। তো এইটা এখন পর্যন্ত আমাদের দেশে যেটা প্রচলিত যে 5 বছরের জন্য হয়। গত যে 14 ফিনান্স কমিশন ছিল এটা 1 এপ্রিল 2015 থেকে 31 মার্চ 2020 অবধি চলবে। তার যে অর্থ আসা এবং তার ডিস্ট্রিবিউশন এটা সম্বন্ধে বলা ছিল। অর্থাৎ আমরা এখনো 14 ফাইন্যান্স কমিশনের রিপোর্টের আন্ডারেই আছি। 1 এপ্রিল 2020 থেকে আসবে 15 ফাইন্যান্স কমিশনের ইফেক্ট। তার আগেই আমাদের মানে কমিটি করে দেওয়া হয়, কারণ কি, যাতে করে সমস্ত বিষয়টা সময় শুরু হওয়ার আগেই আমাদের হাতে রেডি থাকে। এই জন্যই সেন্ট্রাল গভর্নমেন্ট মানে অলরেডি কমিটি করে দিয়েছে। আমরা আপনারা জানি যে কিছুদিন আগে 2 দিনের সফরে এনকে সিং চেয়ারম্যান ওনার নেতৃত্বে এসেছিল, এই আমরা জানি। আর ফিনান্স কমিশন ওভারঅল লাস্ট যে ফিনান্স কমিশনের রিপোর্ট আমাদের রাজ্যে আছে ওইটা অনুসারে 42% তার টোটাল ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউ মিলিয়ে তার অন অ্যান এভারেজ 42%-এর মতো রিলিজ করেছিল ওভারঅল স্টেটগুলিতে। তো এই ফিনান্স কমিশনের ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস যখনই কথা ওঠে তার পাশাপাশি আরেকটা কথা ওঠে যে সেন্টার স্টেট রিলেশনশিপ। এইটাও খুব চর্চা হয়, কারণ যে সেন্টার স্টেট রিলেশনশিপ এই জন্য দরকার হয় কারণ যখনই পুলিং অফ রিসোর্সেস বা ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস কথা আসবে তখনই আসে যে
যদি সেন্টার স্টেট রিলেশনটা আরও মানে কনজিনিয়াল বা আরও একটা ভালো সিচুয়েশন তৈরি করতে হয়, তাহলে স্টেটের যে ডিমান্ড থাকে তার স্টেট পরিচালনার জন্য ফাইন্যান্স ডিস্ট্রিবিউশনের, এইটা থ্রু ফিনান্স কমিশন যাতে আরও ইজ হয়, মানে আরও সহজতর হয় এবং আরও বেশি পরিমাণে অর্থ সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে স্টেটগুলির হাতে দেয়, এইটা সবসময় মানে এটা একটা খুব রেলিভেন্ট। আপনি দেখবেন যতবারই ফিনান্স কমিশনের রিপোর্ট আসবে এই কথাটা চর্চা হবে যে সেন্ট্রাল স্টেট রিলেশন কি আমরা তাহলে বলতে পারি যে কিছুটা ডেভেলপ করেছে। যেই কারণে লাস্ট যে ফিনান্স কমিশনের রিপোর্ট আসার আগে একটা কথা উঠেছিল যে ফেডারালিজম মানে অর্থাৎ সেন্টার স্টেট রিলেশনের মধ্যে এইরকম রিলেশনশিপ হতে হবে যে স্টেটগুলিও যাতে তার ইন্ডিপেন্ডেন্স কিছুটা রক্ষা করতে পারে, পুরোপুরি ডিপেন্ডেন্ট রিসোর্সেসের জন্য সেন্ট্রালের কাছে না থাকে। তো ইউনিয়ন কনসেপ্ট অফ গভর্নমেন্টের জন্য এটা খুব প্রয়োজনীয়। এই জন্যই মানে সাংবিধানিক এটাকে একটা দেওয়া হয়েছে, সাপোর্ট দেওয়া হয়েছে এবং অনেকগুলি আর্টিকেল তার জন্য। এই যে সেন্ট্রাল কমিশন আছে তারা যে মানে টাকাটা বরাদ্দ করবে বা সরকার পক্ষ থেকে যে টাকাটা সেন্ট্রাল কমিশনের কাছে, ফাইন্যান্স কমিশনের কাছে চাওয়া হবে, সেই টাকাটা সেন্ট্রাল থেকে দেওয়া হবে, এটা কি একবারের প্রসেসই হবে বা পরবর্তী সময় যদি স্টেটে যদি কোনো টাকা বা অর্থের দরকার হয় তখন কি সেটা আবার ওই কমিশনের ওই টাকার বেশি যদি হয়ে যায়, যদি দরকার লাগে? এটাকে মিটিগেট করার জন্য ফিনান্স কমিশনের রিপোর্টের সাথে সাথে পরবর্তী সময়ে আমরা দেখেছি, মানে 1951 অনওয়ার্ড স্বাধীনতার পরে আমরা দেখেছি পাশাপাশি প্ল্যানিং কমিশন থাকতে। আচ্ছা, যে ফিনান্স কমিশনের যে ইয়েগুলি অর্থ তার বরাদ্দ দিয়ে বড় বড় কাজকর্ম খুব বেশি করা যায় না। তার জন্য ইন ফিউচার যাতে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে আরো বেশি উন্নতি করা যায় তার জন্য এক্সট্রা কিছু দেওয়ার, এবং এই যে ফান্ডটা দিত পরে এটাকে আবার ওই ফিনান্স কমিশনের পরবর্তী ইয়েতে এটাকে রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের ইয়েগুলিকে ইনকর্পোরেট করে নেওয়া হতো। আচ্ছা, তো এখনো এই প্রসেসটা আছে যে ফিনান্স কমিশন ওয়ান্স বলে দিল তার মানে একদম ফাইনালাইজ না যে আমরা একদম সব আটকে গেলাম। কিছুটা রিভিউর মাধ্যমে সামান্য কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু মোদ্দা কথা মোর দেন 98% যেটা এটা এই ফিনান্স কমিশনের রিপোর্টটার উপর নির্ভর করে আগামী 5 বছরে কত রেভিনিউ জেনারেট হবে এবং তার সোর্সগুলি কি এবং কোথা থেকে টাকা আমাদের স্টেটে আসবে। হ্যাঁ, এই বিষয়গুলি নির্ভর করে। বা এই ফাইন্যান্স কমিশনের উপর বেকার সমস্যা বলি বা ট্যাক্স বলি, এগুলো কিরকম ভাবে ডিপেন্ডেন্ট থাকে? অবশ্যই দেখুন, বেকার সমস্যা যে ব্যাপারটা এটা আলাদাভাবে ফিনান্স কমিশনের কিছু বলার থাকে না, কিন্তু স্টেটগুলিকে রেকমেন্ড করার সময় এইভাবে বলে যে আপনারা প্ল্যানস এন্ড প্রোগ্রাম বা সেন্ট্রাল গভর্নমেন্টকে প্ল্যানস এন্ড প্রোগ্রাম এমন ঠিকে নিতে হবে যাতে করে স্টেটের উন্নতি এবং পাশাপাশি দেশের উন্নতি করা যায়। অতএব প্ল্যান প্রোগ্রাম কি নেবে তা আবার ফিনান্সের উপর নির্ভর। এখন রেভিনিউ কালেকশনটাকে এইভাবে একটা জায়গায় নিয়ে পৌঁছাতে হবে যাতে করে যে সরকারের যে এক্সপেন্ডিচারগুলি সেইগুলি যাতে কিছুটা ফুলফিল করতে পারে। যদি আমার এমন হয় যে রেভিনিউ আর এক্সপেন্ডিচারের মধ্যে খুব হাই গ্যাপ, তাহলে আমাদের একটা অসুবিধা থাকে। তার জন্য ডেফিসিট ফাইন্যান্সিং এর কথা আলাদাভাবে বলা হয় বাজেটগুলির মাধ্যমে। অর্থাৎ ফিনান্স কমিশন যেটা রেগুলার বেসিসে আমাদের একটা আয় আছে, ওই আয়টাকেই কনফাইন করে রেভিনিউ এবং ট্যাক্স এবং নন ট্যাক্স রেভিনিউগুলি, এবং তার বেসিসে আমরা কি ভবিষ্যতে 5 বছরের জন্য করতে পারি তার একটা মানে হিসাব নিকাশ ফিনান্স কমিশন দেয়। তার রিপোর্টের মধ্যে বিভিন্ন বিষয়ে রেকমেন্ডেশন থাকে যে গভর্নমেন্টের আরও কী কী পলিসি ইন্টারভেনশন করা দরকার, পলিসি নেওয়া দরকার বা এইরকম কিছু প্ল্যান প্রোগ্রাম নেওয়া দরকার যেটা বিভিন্ন সমস্যাগুলিকে মানে মিটিগেট করতে পারে বা কমাতে পারে। তো এই জন্য
ফিনান্স কমিশন সবসময় তার রেকমেন্ডেশনে বলে। আর ফিনান্স কমিশন, প্রত্যেকটা ফিনান্স কমিশনেরই কাজের একটা পরিধি আগে থেকেই ঠিক করে দেওয়া হয় যে ফিনান্স কমিশন কি কি বিষয়ে কাজ করবে। এই বিষয়টাকে বলে টার্মস অফ রেফারেন্স। টার্মস অফ রেফারেন্স হচ্ছে মানে ফিনান্স কমিশন যে তার রিপোর্টটা তৈরি করবে কোন কোন বিষয়গুলিকে লক্ষ্য রাখা উচিত সরকারের ইয়ে থেকে, মানে যখনই নোটিফিকেশন হয় যে ফরমেশন অফ দি ফিনান্স কমিশন হয়েছে তখনই এই টার্মস অফ রেফারেন্স বলে একটা বলে দেওয়া হয়। এইবারের এই 15 ফাইন্যান্স কমিশনেরও টার্মস অফ রেফারেন্স বলে দেওয়া আছে। ওইখানে যে বিষয়গুলিকে জোর দেওয়া হয়েছে তার আগের যে 14 ফাইন্যান্স কমিশনের বিষয়গুলির সঙ্গে অনেকটা মিল আছে। ওইখানে 14 ফাইন্যান্স কমিশনে বলা ছিল যে আমাদের স্টেট যে দেশে যে জিএসটি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে তার যে ইম্প্যাক্ট আসবে তার একটা অ্যাসেসমেন্ট করে যে রেভিনিউ লস কিছু কিছু স্টেটের হবে, আর আর্থিক লস কিছু কিছু স্টেটের এই জিএসটির কারণে হবে, আবার অন দি আদার হ্যান্ড কিছু কিছু স্টেট বেশি ট্যাক্স কালেকশন পাবে। এই বিষয়টাকে লক্ষ্য রাখার কথা 14 ফাইন্যান্স কমিশনের রিপোর্টে ছিল। এবং একটা স্পেশাল বিষয় ছিল যেটা 14 ফাইন্যান্স কমিশনে, এটা দেখেছি 15 ফাইন্যান্স কমিশনে নেই। এই স্পেশাল বিষয়টা হচ্ছে রাষ্ট্রপতির দপ্তর থেকে একটা বলা হয়েছিল যে অন্ধ্রপ্রদেশ যে স্টেটটা, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ ভাগ হওয়ার পরে তার একটা হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল মানে প্রয়োজন অন্ধ্রপ্রদেশকে রিঅর্গানাইজ করার জন্য বা তার রিফর্মস করার জন্য বা ডেভেলপমেন্ট করার জন্য। তার থেকে প্রেসিডেন্টের অফিস থেকে, রাষ্ট্রপতির অফিস থেকে একটা মেমোরেন্ডাম দেওয়া ছিল। ফিনান্স কমিশন এটাকে ইনকর্পোরেট করেছে এবং বলেছে যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে স্পেশাল কিছু ফান্ড অন্ধ্রপ্রদেশকে দেওয়ার জন্য। এখন 14 ফাইন্যান্স কমিশনের কাজের প্রায় শেষের পথে আমরা দেখেছি যে অন্ধ্রপ্রদেশকে অর্থ দেওয়া হয়েছে, কিন্তু অন্ধ্রপ্রদেশের বিভিন্ন লোকাল যে ডিমান্ড তা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট ফুলফিল পুরোপুরা করে উঠতে পারেনি। হয়তো ভবিষ্যতে আমরা দেখব যে আরও এই যে সময়টুকু রয়ে গেছে, প্রায় 1 বছরের মতো রয়ে গেছে, ওই সময়ে আরও কিছুটা হয়তো অন্ধ্রপ্রদেশ পাবে। কারণ কি, যেহেতু আগের 14 ফাইন্যান্স কমিশনে এটা ছিল, কিন্তু এইবার 15 ফাইন্যান্স কমিশনে এই পার্টিকুলার কোনো স্টেটের ব্যাপারে এই ধরনের কোনো স্পেসিফিক ইস্যু নেই। কিন্তু যেটা আছে যে জিএসটির কারণে কোনো স্টেট যদি লস হয়ে থাকে এই লসটাকে যাতে অবশ্যই ইনকর্পোরেট করা হয়। আচ্ছা, সেটা কি মানে ট্যাক্স সেরকম ভাবে কোনো একটা কিছুর উপর ট্যাক্সটা কি বাড়িয়ে দেওয়া যাবে না? এইরকম না, মানে ফিনান্স কমিশনকে দেখতে বলেছে যে আপনারা দেখুন যে কোনো একটা স্টেট জিএসটির ইম্প্যাক্টের কারণে খুব বেশি লস করে যাচ্ছে না তো রেভিনিউতে, অর্থাৎ আপনারা ট্রেন্ডটা দেখুন এবং তার জন্য সাজেস্টিভ মেজার আপনারা বলুন। সাজেস্টিভ মেজারের মতো এমন হতে পারে যে যেই স্টেটগুলি থেকে রেভিনিউ আসছে তার রেভিনিউ এক্সচেঞ্জের রেশিও, আমি যেটা 14 ফাইন্যান্স কমিশনে বলেছি যে 42, তার আগে বেশিরভাগই দেখা গেছে যে 32, 33 এইরকম পার্সেন্টেজ বেশিরভাগ ফিনান্স কমিশনের রিপোর্টে আছে। ফার্স্ট টাইম 42%, মানে এটা একটা রিমার্কেবল ডিসিশন ছিল। তো এখন আমার মনে হয়, আমাদের ধারণা যে ভবিষ্যতে হয়তো এটা 50 বা 50-র উপরেও যেতে পারে। এটার একটা আভাসও আমরা পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি যে একটা আলোচনা এরকম আছে। এটা যতক্ষণ না 15 ফাইন্যান্স কমিশনের রিপোর্ট আসছে আমরা ঠিক কনফার্ম হয়ে বলতে পারছি না যে হ্যাঁ বাড়লে অবশ্যই ইম্প্যাক্ট হয়, কারণ কি স্টেটগুলি বেশি পরিমাণে অর্থ সেন্ট্রালের থেকে শেয়ার পায়, তো অটোমেটিক্যালি তার যে পপুলেশন আছে তার বেসিসে তার যদি অর্থ পরিমাণ একটু ইনকাম বেশি হয় তাহলে অটোমেটিক্যালি তার প্ল্যান এন্ড প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রোগ্রাম সে বেশি নিতে পারবে। অতএব আমরা আশাবাদী যে ত্রিপুরা স্টেট না শুধু সারা ভারতেই এই যে ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, যেটা 42% গতবার আমরা দেখেছি 14 ফাইন্যান্সে, 15-এ হয়তো এটা আরেকটু বাড়বে। আমাদের আশা হয়তো 50-50 ব্যাপারটা দাঁড়াতেও পারে। মানে লাস্ট অব দি রিপোর্ট বের হওয়া পর্যন্ত আমরা তো আশা করব যে অন্তত 50-50, তাহলে আমাদের আরো একটু বলতে পারবো যে সেন্টার স্টেট রিলেশন আরো কাছাকাছি, আরো একটু মানে 50-50 ভালো সিচুয়েশনে এসছে। মানে রিগার্ডিং ফিনান্সিয়াল ম্যাটার্স, সব ম্যাটারে না, রিগার্ডিং ফিনান্সিয়াল ম্যাটার্স, এটা আমরা বলতে পারি।
এবার ফিনান্স কমিশনের উপর কি মানে যদি সেন্ট্রালে একটা গভর্নমেন্ট থাকে, স্টেটে যদি একটা গভর্নমেন্ট থাকে, সেটার কোনো ইম্প্যাক্ট কি পড়ে? না, খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না। কারণ কি, যেমন আমাদের চতুর্দশ যেটা ছিল সেটাতে কিন্তু বাম সরকার এখানে ছিল, সেখানে বিজেপি ছিল, এটা এইরকম কোনো ইম্প্যাক্ট? এই ধরনের আমি আগেই বলেছি যে ফিনান্স কমিশন নিয়ে যখনই কথা ওঠে তখনই উঠে সেন্টার স্টেট রিলেশনশিপ। তো আসলে এইরকম মানে বিষয়টা এইরকম যে রেভিনিউ যে ডিস্ট্রিবিউশনটা হবে এটার জন্য যে কিছু বেসিস দেওয়া আছে। এই বেসিসের মধ্যে একটা হচ্ছে যে আপনার লোক সংখ্যা কত। আচ্ছা, তার মানে আমাদের যে সেন্সাস রিপোর্ট এটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের স্টেটের লোক সংখ্যা আর উত্তরপ্রদেশের লোক সংখ্যা তো এক না। তার লোক সংখ্যা অনুসারে তার একটা ডিস্ট্রিবিউশনের বেসিস একটা বলা আছে। আরেকটা বলা আছে যে মপিং আপ অফ রিসোর্সেস, মানে ট্যাক্স কালেকশন আপনার স্টেট থেকে কত হচ্ছে। আচ্ছা, এটা অর্থাৎ 269 আর্টিকেল 269 যে বলা আছে যে লেভি করবে ট্যাক্স এবং এই লেভির কালেকশনের উপরে বেসিস হবে। তাহলে যেই স্টেট বেশি লেভি করে ট্যাক্স কালেকশন করে দিতে পারলো, হ্যাঁ, তার শেয়ার দেখা যাবে সে 42% পেলে। কোনো একটা স্টেট ধরুন 1000 রুপিস, আমরা আলোচনার জন্য সুবিধার জন্য বলছি যে কোনো একটা স্টেট ধরুন 1000 ট্যাক্স কালেকশন করলো, তাহলে তার 42% আসে 420 টাকা। অন দি আদার হ্যান্ড 10,000 যে কালেকশন করলো তার আছে 4200 টাকা। তো অটোমেটিক্যালি ভলিউমের দিকে সেটা বাড়বে। তারপরে যে স্টেটের লোক সংখ্যা বেশি তার ডিমান্ড তার এক্সপেন্ডিচারের সঙ্গে আমাদের এক্সপেন্ডিচারের মিলবে না। অতএব এই ভেরিয়েশনগুলিকে কনসিডার করার কথা বলে, এই জন্য একটু ভেরিয়েশন থাকে। আর একটা তর্ক থাকে, যেহেতু এটা ফিনান্সিয়াল রিসোর্স ডিস্ট্রিবিউশন, তার একটা তর্ক থাকে যে আমরা যে চেয়েছিলাম, আমাদের যে ডিমান্ড ছিল তা হয়তো পুরোপুরি ফুলফিল হয়নি। আর ফিনান্স কমিশনের পক্ষ থেকে এটা বলা থাকে যে সোফার রেভিনিউ অর ট্যাক্স রেভিনিউ অর নন ট্যাক্স রেভিনিউ কালেক্টেড বাই দি ইউনিয়ন অর স্টেট, ওটার উপর বেস করেই আমাকে বর্ণনা করতে হচ্ছে। আমার কিছু নতুন করে ওইখানে ইনফিউশন বা ইনফ্লাক্স করার সুযোগ নেই। তো এই আলোচনাটা থাকে, সবসময় থাকে যে আমাদের বোধহয় কিছুটা কম দেওয়া হয়েছে। এটা একটা স্টেটের পক্ষ থেকে একটা দাবি থাকে, আর সেন্টার থেকে বলা থাকে যে আমরা অ্যাকর্ডিং টু দি পপুলেশন, কালেকশন অফ ট্যাক্স এই বা কালেকশন অফ রেভিনিউ, এই বিষয়গুলিকে কনসিডার করে ইয়ে করেছি। আর তোমাকে রেকমেন্ডেশনে বলছি যে তুমি মানে আমরা যেরকম বাড়িতে বলে মা বাবা বলে সব সময় যে তোমাকে কিন্তু ভবিষ্যতে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে। মানে আমি এখন তোমাকে হাত ধরে চালাচ্ছি, একটা সময় আসবে যে তুমি নিজে চলবে এবং আবার আমার যে কোনো অসুবিধা তুমি আমাকে আবার হাত ধরবে, মানে ভাইস ভার্সা। বুঝতে পেরেছি। সো অ্যাকর্ডিংলি এই ফিনান্স কমিশনের রিলেশনশিপটাও এরকম, মানে স্টেটগুলিকে সবসময় রেকমেন্ড করার সময় বলে যে আপনারা হাউ ইউ ক্যান মোবিলাইজ ইউর রিসোর্সেস, ফিনান্সিয়াল রিসোর্সেস, সো দ্যাট ইউর ইনকাম ক্যান বি মানে ইমপ্রুভ হবে। এইটা সবসময় যতগুলি মানে 14 ফাইন্যান্স কমিশন, 14টা কমিশনের রিপোর্ট আপনি দেখুন সব স্বনির্ভর করতে সাহায্য করবে। এটা না সাহায্য না, মানে বলে যে আপনি এই বিষয়গুলিকে স্বনির্ভর হওয়ার জন্য চেষ্টা করুন, মানে এটা সবসময় বলা থাকে। এবার সরকার যেটা মানে সরকার বলছিল যে 108,000 কোটি টাকা চাইছে, এইটা কি সেই অ্যামাউন্টটাই দেওয়া হবে নাকি ওই সেন্সাক্সের ভিত্তিতে যেটা বেরোবে বা তাদের যে সার্চিং এর বিরুদ্ধে যেটা বেরোবে তারা একটা বিষয়কে কনসিডার করবে। ওই বিষয়গুলির মধ্যে ওই আমি যেটা বললাম যে বেসিস কিছু থাকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট বেসিস আমি যে দুটো বললাম। তাছাড়াও আরো কিছু বিষয়কে কনসিডার করা হয় যে টোটাল একটা আমরা দেখেছি যে একটা সময় ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট এনেছিল ইউপিএ 2 গভর্নমেন্টের সময় যে লুক ইস্ট পলিসি, এই ধরনের স্পেশাল এমফাসিস যে দেয়, এই স্পেশাল এমফাসিসের জন্য কিছুটা আবার স্টেটগুলি রেভিনিউ একটু কিছু পায়। তো এখন বলেছে অ্যাক্ট ইস্ট পলিসি, তার মানে আমরা আশাবাদী যে আমাদের রেভিনিউ বা পপুলেশন সবকিছু কনসিডার করেও এই বিষয়গুলিকেও কিছুটা কনসিডার করে হয়তো ফিনান্স কমিশন কিছুটা এক্সট্রা কিছু যদি সম্ভব হয়
তারা একটা বলা হয়েছিল যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে কাজে লাগিয়ে ত্রিপুরায় উত্তর পূর্বের বাণিজ্যিক হাব গড়ে তোলা হবে। এই যে বাণিজ্যিক হাব গড়ে তোলা বা ইন্ডাস্ট্রি সেখানে নিয়ে আসা, এই কর্মসংস্থানটাকে কি রকম ভাবে এই অর্থ কমিশন ইমপ্রুভ করতে পারে? না, অর্থ কমিশন ইমপ্রুভ করবে না, ইমপ্রুভ করবে সরকারি সিদ্ধান্ত, পলিসি। এই পলিসিগুলির জন্য কিছু ফান্ড কিছু বেশি দেওয়া যায়। আমি বলেছি যে অ্যাক্টিভ পলিসি এখন আছে, এই পলিসির আন্ডারে এই চট্টগ্রাম বন্দরকে ইয়ে করা বা উত্তর পূর্ব ভারতকে এমন একটা পজিশনে নিয়ে যাওয়া যে বিদেশের সঙ্গে আরো ভালো বাণিজ্য গড়ে ওঠে। তো অটোমেটিক্যালি যখন এই বিষয়গুলি আসবে, অটোমেটিক্যালি আমাদের মধ্যে যে এমপ্লয়মেন্ট জেনারেট করার যে ক্ষমতাটা, এটা অটোমেটিক্যালি বাড়বে। এটা খুব স্বাভাবিক যে এই সার্বিক উন্নয়ন যখন হতে থাকে, তার জন্য আর্থিক যেমন উন্নয়ন হয় তেমনি সামাজিকভাবেও বিভিন্ন বিষয়কে উন্নয়ন করে। তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে এই যে কর্মসংস্থানের সুযোগ একটা তৈরি হয়, এটা তো স্বাভাবিক। আচ্ছা, এই কমিশন থেকে বলা হয়েছে যে আগের যে দুটো কমিশন ছিল, মানে যদি আগের কমিশনগুলোকে ধরি, চতুর্দশ ত্রয়োদশ, এগুলোকে মানে কমিশন বলেছে এর আগের সরকার যেটা ছিল তাদের সঙ্গে একটা বিরাট একটা ছিল, তফাৎ ছিল। কিন্তু এখনের সরকার একটা মডেল রাজ্য গড়ার যে একটা মডেল স্টেট করার যেটা চিন্তা ভাবনা করছে, সেটার জন্য একটা সঠিক পথে হাঁটছে। এই বিষয়টাকে নিয়ে একটু যদি। এইটা আসলে দেখুন, কিছুটা মানে আমি যেটা বলবো যে একটা স্টেট একদিনে তো তার মানে পরিবর্তন খুব বেশি আসে না। তার বেসিস লেভেল থেকে কিছু কিছু আস্তে আস্তে কাজ শুরু হয়, আস্তে 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 ইমপ্রুভ করে এই একটা জায়গায় পৌঁছেছে। তার মানে আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের স্টেট আরো বেশি উন্নতি হবে এবং আরো বেশি কাজের সুযোগ হবে, এটা আমরা আশাবাদী। এটা আমরা এই রাজ্যের নাগরিক, তো অটোমেটিক্যালি আমাদের একটা এরকম মনের ইচ্ছা থাকবে যে এই স্টেটের আরো বেশি উন্নয়ন। তো অটোমেটিক্যালি আমরা দেখেছি যে স্বাধীনতার অলরেডি 70 বছর হয়ে গেছে, কিন্তু এখনো অনেক অসুবিধা আমরা দেখতে পাই। কিছুটা অসুবিধা আমরা হয়তো মিনিমাইজ করতে পেরেছি, কিন্তু নতুন নতুন অসুবিধা আবার আমাদের হাতে সামনে চলে এসছে। তো এই নতুন নতুন অসুবিধাগুলিকে অ্যাড্রেস করা, এটাই মানে সরকার, দেশের এবং রাজ্যের সরকারের কাজ থাকে। তো এই কারণে হয়তো সরকারের একটা উদ্যোগ থাকতে পারে এই যে অ্যাক্ট পলিসির আন্ডারে, যে যদি মডেল স্টেট মানে কি, অ্যাক্ট পলিসির আন্ডারে যদি একটা স্টেট একটা মডেল স্টেট হয়, তাহলে তার ইম্প্যাক্ট এই অন্যান্য স্টেটগুলির মধ্যে যাবে। অটোমেটিক্যালি একটা ওভারঅল ডেভেলপমেন্ট এই নর্থ ইস্টার্ন স্টেটের, যেটা স্বাধীনতার পরে একটু পিছিয়ে পড়েছিল, এটা আমরা আশাবাদী যে হয়তো ভবিষ্যতে আরো আমরা দেখতে পাবো। একটা জায়গায় কমিশনের প্রতিনিধিরা বলেছে যে 12টি নির্দিষ্ট বিকেন্দ্রীকরণ কর্মসূচির মধ্যে ত্রিপুরায় পঞ্চায়েতি রাজ যে ইনস্টিটিউটগুলি রয়েছে মাত্র কয়েকটি করতে সম্পন্ন হয়েছে। এই যে আমি আলোচনার শুরুতে বলেছি যে আমরা সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের কথা বলেছি, এর মধ্যে 243 এই যে সংবিধানের যে অনুচ্ছেদ আর্টিকেল 243, ওইখানে পঞ্চায়েতের কথা বলা আছে। 243P-র মধ্যে বলা আছে মিউনিসিপাল কর্পোরেশনের কথা, আর 244-এর মধ্যে ইউনিয়ন টেরিটরিজের কথা বলা আছে। অর্থাৎ বিভিন্ন স্টেটের পঞ্চায়েতের যদি উন্নয়ন না হয়, গান্ধীজি বলেছিলেন যে আমাদের দেশ গ্রামের দেশ, গ্রামের বেশিরভাগ পরিমাণেই গ্রাম নির্ভর, এই জন্য গ্রামের উন্নতি দেশের উন্নতিকে রিফ্লেকশন আসবে। তো গান্ধীজির এই নিয়েই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম আমাদের 93-র পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে আমরা দেখছি হয়েছে, কিন্তু স্টিল মানে আমরা বা গান্ধীজি যেরকম চেয়েছিলেন হয়তো আমরা সবটা অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু দেশের সরকার বা রাজ্যের সরকারের এটা একটা থাকবে যে গ্রামীণ এলাকাতে আরো বেশি কাজকর্ম, আরো বেশি উন্নয়ন কিভাবে পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ এটা পার্লামেন্ট আর বিধানসভার মধ্যেই সীমাবদ্ধ না রেখে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করে সমাজের একদম তৃণমূল স্তরে নিয়ে যাওয়া, এই পঞ্চায়েতি রাজ হচ্ছে তার সবচেয়ে বড় একটা ইনস্টিটিউশন। অর্থাৎ পঞ্চায়েতগুলি যদি ভালো ডেভেলপ করে, তাহলে আমরা দেশের উন্নতি সম্ভব, মানে অবশ্যই সম্ভব, এর থেকে আমরা মানে কোনোভাবেই পিছিয়ে যাব না। অতএব পঞ্চায়েতগুলির জন্য স্ট্রেস বেশি দেওয়া উচিত, এমফাসিস বেশি দেওয়া উচিত,
এই জন্যই মানে সংবিধান প্রণেতারা আগে থেকেই বলে দিয়েছে যে ফিনান্স কমিশন যখনই রেকমেন্ড করবে তখন স্পেশালি যাতে এমফাসিস দেয় 243 আর্টিকেলের কথা এই জন্য বলা হয়েছে যে কমিশন এই বিষয়গুলি দেখার জন্য 243P অর্থাৎ মিউনিসিপাল কর্পোরেশনের কথা বলে যান, অর্থাৎ এইগুলিকে যোগ করেই তো আমাদের দেশ, অর্থাৎ এইগুলিকে বাদ দিয়ে তো হবে না। এই জন্য এই অংশগুলিকে ইউনিয়ন টেরিটরি 244 এইগুলি 243, 44, 243P এইগুলিকে স্ট্রেস করা হয়েছে এবং এমফাসিস দেওয়া হয়েছে যে ফিনান্স কমিশনের রিপোর্টে এদের জন্য বলতে হবে। আরেকটা যেটা মানে কয়েকটা ফিনান্স কমিশনের মানে লাস্ট 1-2 ফিনান্স কমিশনে আমরা দেখেছি একটা খুব কমন বিষয় আসছে যে 2005-এ ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্থাৎ এই যে ন্যাচারাল ক্যালামিটিস ডিজাস্টার হয় তার জন্য ফান্ডিং এর ব্যবস্থা এবং কিভাবে এই ডিজাস্টারকে মিটিগেট করা যায় তার জন্য স্পেশাল এমফাসিস এই 2005-এর পরে এই আইনটা পাস হওয়ার পরে এখন যতগুলি অর্থাৎ 13-14 আমরা দেখেছি যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য ফান্ড রাখার কথা, কনসলিডেটেড ফান্ডের ছাড়াও কন্টিনজেন্সি ফান্ডের মধ্যেও টাকার প্রভিশন আরো বেশি যাতে রাখে। তারপরে ক্লাইমেট চেঞ্জের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, এই বিষয়গুলিকে যাতে কনসিডার করে এই বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এবং মানুষের মধ্যে অ্যাওয়ারনেস যে এনভায়রনমেন্টে কিভাবে ভালো প্রাকৃতিক ক্যালামিটিগুলোর জন্য যাতে একটু বাজেটটা বেশি রাখা, বেশি মানে একটা যাতে বরাদ্দ আগে থেকেই একটা রেডিনেস মানে একটা যে আমার এখন ভূমিকম্প হয়েছে এখন দৌড়াদৌড়ি করাচ্ছে, আমি যদি একটা রেডি একটা প্রিপেয়ারনেস থাকে, একটা অ্যাওয়ারনেস তৈরি হয় বা একটা ফিনান্সিয়াল প্রিপারেশন থাকে তাহলে আমাকে এই প্রবলেমগুলিকে মিটিগেট করতে আমাদের সুবিধা হবে। এই জন্যই ফিনান্স কমিশনকে ওই টার্মস অফ রেফারেন্সে 13, 14 এবং এখন 15-এও এটা বলা হয়েছে যে আপনারা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 অনুসারে ওটাকে দেখুন। তারপর জিএসটির কথা ইম্প্যাক্টটা ওটা 14-এও বলা হয়েছিল, 15-এও বলা আছে টার্মস অফ রেফারেন্সে। তারপর আরও ইনফ্রাস্ট্রাকচার, ক্রিটিক্যাল বেসিস অফ ইনফ্রাস্ট্রাকচার যেগুলি খুব না হলেই না হয়, যেমন হেলথ ফেসিলিটি বাড়ানোর জন্য, এডুকেশন বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু ডেভেলপমেন্ট আমাদের খুব ইমিডিয়েট দরকার। তারপরে পাওয়ার সেক্টর একটা বড় বিষয়, এই জন্য বলেছে যে পাওয়ার সেক্টরের লস কিভাবে কমানো যায় এই বিষয়গুলিও যাতে এই টার্মস অফ রেফারেন্সে আছে। স্পেশালি একটা গ্রুপের মধ্যে মানে পাওয়ার সেক্টরের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা লিখেছে। এইটা একটা মানে টার্মস অফ রেফারেন্সে আমরা 14-এও দেখেছি, 13-এও দেখেছি, 15-এও দেখেছি যে স্পেসিফিক একটা পয়েন্ট রেখেছে শুধুমাত্র পাওয়ার সেক্টরের ব্যাপারে শুধুমাত্র। হ্যাঁ, তার মানে পাওয়ার সেক্টরের বিষয়টাকে খুব গভীরভাবে সরকার চিন্তা করছে। এই জন্য কারণ আমরা জানি যে কোনো দেশের উন্নতি তার পাওয়ার ইউসেজের সঙ্গে রিলেটেড, অর্থাৎ পাওয়ার হচ্ছে একটা কি ফ্যাক্টর এই আধুনিক জীবনের উন্নয়নের কি ফ্যাক্টর একটা। এই জন্য এটার জন্য একটা স্পেশাল এমফাসিস দিয়ে কমিশনকে টার্মস অফ রেফারেন্সে একটা স্পেশাল পয়েন্ট বলে দেওয়া হয়েছে যে পাওয়ার সেক্টরের বিষয়টা দেখার জন্য যে কি করতে পারে, পাওয়ার সেক্টরে কি কি নতুন ইনোভেশন আনা যায়, ফিনান্স মোবিলাইজ করার জন্য, রিসোর্স মোবিলাইজ করার জন্য, লস কিভাবে কমানো যায়, এই বিষয়গুলিকে আরেকটু ভালোভাবে রেকমেন্ড করার জন্য সো দ্যাট সরকার মানে আগামী দিনগুলিতে পাওয়ার সেক্টরটাকে আরো বেশি মানুষের প্রয়োজনে উন্নতি করতে পারে। আচ্ছা, সেটা একদম শেষ প্রশ্নে যাব। কি মনে হয় কিভাবে যদি আমরা এই বাজেটটাকে দেখি, কিভাবে অ্যানালাইসিস করে মানে এই কমিশনটাকে যদি সরকার কিভাবে এই কমিশনের কাছে প্রস্তাব রাখতে পারে একটা অ্যামাউন্টের জন্য যাতে সমস্ত দিকে ডেভেলপমেন্ট হয়, কর্মসংস্থান বলুন, বাণিজ্যিক হাব বলুন বা সমস্ত দিকে একটা ডেভেলপমেন্ট আসে। সরকারের প্ল্যানস এন্ড প্রোগ্রাম তো তার নিজস্ব মিশন ভিশন ডকুমেন্ট থাকে, ওই বেসিসে সরকার তৈরি করে, তার ডিমান্ড প্লেস করে। তার পাশে আমরা যেটা বললাম যে দুটো কমন বেসিস, একটা হচ্ছে তার মপিং আপ অফ ট্যাক্স এন্ড নন ট্যাক্স রেভিনিউ এবং তার লোক সংখ্যা, এই বিষয়গুলিকে কনসিডার করে সরকার একটা ডিমান্ড প্লেস করতে পারে। কিন্তু সরকার ডিমান্ড প্লেস করলেই সবটা হয়তো ফুলফিল হয়ে ওঠে না। ফিনান্স কমিশন তার পক্ষ থেকে, তার দিক থেকে, তার ভিউ পয়েন্ট থেকে দেখে যে কিভাবে সরকারকে আরো বেশি সাহায্য করা যায়। কারণ কি এইটার ফিনান্স কমিশনের মূল বিষয়টা থাকে শেয়ারিং অফ রেভিনিউ ইন বিটুইন সেন্টার এন্ড স্টেট। কত বেশি তালমিল রাখলে পরে একটা রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করা যায়, অন দি আদার হ্যান্ড ওভারঅল একটা দেশের উন্নতিকে একটা জায়গায় পৌঁছানো যায়। টার্মস অফ রেফারেন্সে বলেছে যে
গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি চলছে, যেমন MGM-রেগা, তারপর সর্বশিক্ষা অভিযান, তারপরে রুশা, রাষ্ট্রীয় উচ্চশিক্ষা অভিযান, এই বিষয়গুলি, এই ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির জন্য, তারপরে NHM, ন্যাশনাল হেলথ মিশন, এই বিষয়গুলিকে যাতে কনসিডার করে যে আরো কিছু, আরো কিভাবে এইগুলির মধ্যে মানে এফিসিয়েন্সি আনা যায়, যে ফান্ড ইউটিলাইজ আরো কত সুন্দরভাবে করলে আরো কিভাবে মানুষের কাছে আরো বেশি বেশি পরিমাণে সুযোগ সুবিধা পৌঁছবে, সো দ্যাট আমাদের দেশের মানুষের উন্নতি, মানে হিউম্যান রিসোর্স এর ডেভেলপমেন্ট সম্ভব। এই বিষয় একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন চন্দ্রশেখর পিল্লাই, একজন অধ্যাপক। উনার থেকে জানার চেষ্টা করেছি যে কিভাবে এই যে অর্থ কমিশন, পঞ্চদশ অর্থ কমিশন এবার রাজ্যে এলো, তারা রাজ্যের দুদিনের সফরে এসেছিলেন এবং পঞ্চায়েত থেকে শুরু করে মন্ত্রিসভার থেকে সদস্যদের থেকে শুরু করে সমস্ত অংশের যারা বিভিন্ন দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু তারা আলোচনার বসেছে। দুদিন এই সফরে এসে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করে গেছেন এবং যতটা দরকার রাজ্য থেকে জানার সেটা কিন্তু ওরা জেনে গেছে। এখন কি পরিমাণ সেখানে পরিকল্পনা, কি সরকার চেয়েছে যে 108,000 কোটি টাকা কমিশনের কাছে, এখন যতটা প্রয়োজন বা কতটা দেয়া যায়, যেটা এতক্ষণ ধরে উনি বলছিলেন যে সেটার উপর ভিত্তি করে যে যতটা দেওয়া যাবে, কতটা পার্সেন্টেজ শেয়ারিং, মানে এটা শেয়ার ডিপেন্ড করে সেন্ট্রাল এবং স্টেটের উপরে ভিত্তি করে সেটা দেওয়া হবে। যদি যতটা বেশি যাবে ততটাই রাজ্য স্বনির্ভর হবে, বা তারা চেষ্টা করে, সরকার চেষ্টা করবে বা কমিশন চেষ্টা করবে রাজ্যটাকে কতটা স্বনির্ভর করে নিজেদের পথে এগিয়ে যেতে পারে নিজেদের হাত ধরে, সেটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। এতক্ষণ আমরা কথা বলছিলাম চন্দ্রশেখর পিল্লাইয়ের সঙ্গে। আজকের তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।